গণঅভ্যুত্থানের সময় দেশে না থেকেও হামলা মামলার আসামি সিলেটের দুই প্রবাসী ব্যক্তিগত বিরোধে ফাঁসানোর অভিযোগ। আমার বাচ্চা নিষ্পাপ, কোনো দান্দা বান্দা কোনো শয়তানি নাই। 28 তারিখ উনি আমার নামে একটা রাজনৈতিক মামলা হয়েছে, যেটা 4 আগস্টের ঘটনা, যে সময় আমি লন্ডন আসলাম এবং আমি কোনো রাজনীতির লগে জড়িত নাই। টাকা সংক্রান্ত ঝামেলা আছে। বগুড়ায় ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ারা খুন করে ডিপ ফ্রিজে রাখেন নারীর মরদেহ। 3 জনকে গ্রেফতারের পর পুলিশের নতুন তথ্য, বিচার চায় পরিবার। আইনি প্রশাসন ধন্যবাদ জানাই, সঠিক তথ্য বের করেছে। ভবদহ অঞ্চলের পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্বিষহ জীবন, অনেকে ঠাঁই সড়ক আশ্রয় কেন্দ্রে। প্রকল্পের নামে হাজার কোটি টাকা লোপাট। আমাকে থাকতে অনেক সমস্যা আছে, অনেক কষ্ট পাচ্ছি আমরা। কাজের নামে কিছু হয়নি, অথচ টাকাগুলো তারা মেরে নিয়ে চলে গেছে। স্বপন ভট্টাচার্য এবং পানি উন্নয়ন বোর্ড এবং পানি কমিটি সহ এই দুর্নীতিবাজদের বিচার আওতায় নিতে হবে। নাটোর সদরে উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ইউএনওর অস্বীকার। প্রশাসনের তদন্ত কমিটি গঠন। বিষয়টিতে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, এর সাথে সংশ্লিষ্টদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক মাধ্যমে ভাইরাল, ময়মনসিংহে এক গ্রামে একটি বাড়ি এখন পরিত্যক্ত। বহুদিন থাকে না কেউ, রাস্তা হলে আবারও বসবাসের পরিকল্পনা। আমার ভাইয়ের বাড়িতে যাই, বাড়িতে যাইয়া ওখানে খাওয়া দাওয়া করি, ওখানে রাত্রি যাপন করি। পরে আবার সকালবেলা আবার এই যে ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে সকালবেলা আমরা এখানে বাড়িতে আসি। স্বাগত সবাইকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। পাসপোর্টের তথ্য বলছে গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন না, অথচ সিলেটে ফিরেই হয়েছেন ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। গ্রেফতারও হয়েছেন একজন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি ব্যক্তিগত বিরোধের কারণে ফাঁসানো হয়েছে। পুলিশ বলছে এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে। ফিনল্যান্ড প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না। পাসপোর্টের তথ্য অনুযায়ী 19 মাস পর গত 23 সেপ্টেম্বর সিলেটে ফেরেন তিনি। 1 নভেম্বর বাসা থেকে হঠাৎ গ্রেফতার হন মুন্না। পরে জানা যায় 4 আগস্ট সিলেটে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি তিনি। এ নিয়ে হতবাক পরিবার, প্রতিবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপিও। মামলাটা হইল ও যে সিটি কর্পোরেশনের অভিযোগ দেওয়ায়, তো ওগু কেন্দ্র করিয়া তান বিল্ডিং অবৈধ এসপি টাওয়ার অবৈধ করা নিয়ে ও আমরার লগে মিথ্যা মামলা দিয়া আমরা হেরানির মাঝে ফেলাইছ। আমার বাচ্চা নিষ্পাপ, কোনো দান্দা বান্দা কোনো শয়তানি নাই। যমুনার অনুসন্ধানে খোঁজ মিলল মামলার বাদী আলাল আহমেদের। তিনিও যুবদল নেতা। দাবি করলেন যাচাই বাছাইয়ের অভাবে এমনটা হতে পারে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা সন্ত্রাসী, তারা সহস্র অবস্থান নিয়েছিল, অগ্নিঅস্ত্র নিয়ে বিদেশি। আসলে ওই সময় যাচাই বাছাই করার কোনো সুযোগ ছিল না, আমি অসুস্থ ছিলাম। লন্ডন প্রবাসী জিয়াউল দেশে ফেরেন গেল 7 অক্টোবর। তিনিও ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। হয়রানির ভয়ে পরে দ্রুত দেশ ছাড়েন। লন্ডন থেকে ভিডিও বার্তায় দাবি করেন জমি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। 28 তারিখ উনি আমার নামে একটা রাজনৈতিক মামলা হয়েছে, যেটা 4 আগস্টের ঘটনা, যে সময় আমি লন্ডন আসলাম এবং আমি কোনো রাজনীতির লগে জড়িত নাই। টাকা সংক্রান্ত ঝামেলা আছে। ও ঝামেলা তারারে আত্মীয় মিসবা দুলাল এবং বালুচর তথাকথিত সাংবাদিক মোহনের ষড়যন্ত্রের মাধ্যমে আমার নামটা মামলার ঢুকানি হয়েছে। এ মামলার পর থেকে লাপাত্তা বাদী আক্তার মিয়া। তদন্ত কর্মকর্তাও পাচ্ছেন না তার খোঁজ। আসলে ফোন বন্ধ থাকলে তো পাওয়াটা বেশ নোটিশ দিছি ভাই, আমি তাকে। আন্দোলনের সময় আহত হন জুবেল। চিকিৎসার কথা বলে কিছু লোক এনআইডি ও স্বাক্ষর নেতার। এরপর তিনি জানতে পারেন মামলার বাদী হয়েছেন। পরে সেই মামলা প্রত্যাহারের আবেদন করেছেন জুবেল। আমি বাড়িতে আসলাম না, আমার বাচ্চারে নিয়ে তারা এমন কইছ নাকি যে ডাক্তারি করাইটা, তখন গিয়েও দেখা যায় আমার বাচ্চার বাড়িটা হয়েছে না মামলা। পুলিশ বলছে ঢালাওভাবে মামলা হচ্ছে। এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে।
জায়গা জমি নিয়ে বিরোধ আছে, পারিবারিক বিরোধ আছে, সেই সকল কারণে হয়তো কারো না কারো ইন্ধনে এইভাবে মামলাগুলো অনেকের নাম দিয়ে দিছে। এগুলো কোনো নিরীহ মানুষ যেন বাইরে না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল থানার ওসিদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, আয়োদেরকে নিয়ে মিটিং করেছি যে কোনো নিরপরাধ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যশোরের শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহকে। রাজধানীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে 3 মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান তিনি। ছেলেকে হারিয়ে দেশে হারা পরিবার। রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে 3 মাস চিকিৎসাধীন ছিলেন আব্দুল্লাহ। বৃহস্পতিবার মারা যান তিনি। শুক্রবার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বেনাপোলের বড় আছড়ায়। জুমার নামাজের আগে বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে। তার মৃত্যুর সংবাদে গতকালকে এখানে এসেছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন স্যার এবং ডিসি স্যার। তারা শহীদের বাড়িতে এসেছিলেন এবং সরকারের পক্ষ থেকে একটি সহায়তা প্রদান করেছেন, 50,000 টাকা সহায়তা প্রদান করেছেন। পরিবারের ছোট ছেলে আব্দুল্লাহ, তাকে ঘিরে দিনমজুর বাবার ছিল অনেক স্বপ্ন। লেখাপড়ার জন্য পাঠিয়েছিলেন ঢাকায়, শেষ হয়ে গেল সব। সরকারের পতনের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি সেই সরকারের বিচার, সুস্থ বিচার চাই। আব্দুল্লাহর এই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের এই আত্মত্যাগকে মহামণ্ডিত করতে এই পুরো গেটের নামকরণ শহীদ আব্দুল্লাহর নামে করা হোক। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞানের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন আব্দুল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। দুপুরে দুপচাঁচিয়া থানায় পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সে বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে সাদ বিন আজিজুরকে আটক করেছিল র্যাব। আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, আমার অত্যন্ত মানপূর্ণ করা হচ্ছে এই ব্যাপারে। আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য। উভচর জীবন কাটছে ভবদহ অঞ্চলের মানুষের। 4 লাখের বেশি মানুষ 2 মাস ধরে পানিবন্দী। আগস্ট থেকে অক্টোবর 3 মাসের বৃষ্টিতে জলমগ্ন এই অঞ্চল। অনেক পরিবার ঠাঁই নিয়েছে সড়কের উপর বা আশ্রয় কেন্দ্রে। অভিযোগ, প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাটের কারণে তাদের এই দুর্দশা। বাড়ির উঠান, রান্নাঘর কিংবা গোয়াল ঘর, সবখানে 1 হাঁটু পানি। দুর্গন্ধযুক্ত নোংরা জল সরছে না মাসের পর মাস। এর মাঝেই দুর্বিষহ জীবন মনিরামপুরের ডাঙ্গা মুশিয়াহাট্টি গ্রামের স্মৃতিধর ও তার পরিবারের। আমাকে থাকতে অনেক সমস্যা আছে, অনেক কষ্ট পাচ্ছি আমরা। রান্না করে খেতে গেলেও কষ্ট আছে। যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের 4 লাখের বেশি মানুষ এখনো জলমগ্ন। ক্ষেতের ফসল, ঘেরের মাছ সবই নষ্ট হয়েছে পানিতে। কেশবপুর, মনিরামপুর, অভয়নগরের শতাধিক গ্রামের অনেক বাসিন্দা ঠাঁই নিয়েছেন সড়কের ধারে, স্কুল বা আশ্রয়কেন্দ্রে। এবং প্রতি বছর ধরেন আমাদের এই রাস্তায় উঠে আসতে হয়, আর আমাদের অবস্থা খুবই দুর্বিষহ আর কি। ল্যাট্রিন নাই, কোথায় যাবে? বাইরে কি যাওয়া যায়? সব মহিলারা কি বাইরে যেতে পারে?
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের নদীগুলো নাব্য হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে 4 দশকে জলাবদ্ধতা নিরসনে প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে সরকার। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এই সংকট? কোথায় গেল বরাদ্দের এত টাকা? কাজের নামে কিছু হয়নি, অথচ টাকাগুলো তারা মেরে নিয়ে চলে গেছে। কোনো প্রকল্পই সঠিকভাবে এখানে কাজ হয় না। সেচ প্রকল্প চলছে, এই সেচ প্রকল্পটা আমাদের নদী মেরেছে। তপন ভট্টাচার্য এবং তার কিছু সাঙ্গভাঙ্গ মিলে তার আপন ভাইপো, ছেলে এবং ভাগ্নে, এনারা সবাই আছে এই লুটপাটের মহারাজ। আমরা চাচ্ছি এই কবির বিন আনোয়ার এবং সেই সময় রাজনৈতিক নেতা স্বপন ভট্টাচার্য এবং পানি উন্নয়ন বোর্ড এবং পানি কমিটি সহ এই দুর্নীতিবাজদের বিচার আওতায় নিতে হবে। ভবদহের সমস্যা স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রথম কথা হচ্ছে আমি সেই ব্যবস্থাই নিব যেটা এখানকার মানুষেরা চায়। এত প্রকল্প এতবার হলে বারবার এই সমস্যা কেন ফেরত আসে? এইটা নেওয়ার যখন আমি পুরো জিনিসটা একটা বিশ্লেষণ করতে পারবো, যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই যদি কেউ দোষী সাব্যস্ত হয় ব্যবস্থা নিব। আর আশ্বাস কিংবা ত্রাণ নয়, দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমাধান দেখতে চান ভবদহ পাড়ের বাসিন্দারা। আমিন বাবু, যমুনা নিউজ। নাটোর সদর উপজেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ শেষ না করে প্রকল্পের 60 লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ইউএনওর বিরুদ্ধে। নিয়োগ দেওয়া হয়নি ঠিকাদারও, তবে ইউএনও এসব অস্বীকার করেছেন। তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। নাটোর সদর উপজেলা পরিষদের ভেতরের রাস্তা, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে 2023-24 অর্থবছরে 60 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কথা ছিল চলতি বছরের জুনে শেষ হবে প্রকল্প, তবে এখনো কাজ চলমান। এই প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে কাজ শেষ না করেই পুরো টাকা তুলে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দরপত্র আহ্বানের বিধান থাকলেও সেটাই মানেননি তিনি। উপজেলা প্রকৌশলীর যোগসাজশেরও অভিযোগ রয়েছে। ইউনো স্যার মূলত দায়িত্বে, আমরা উপজেলা পরিষদের যারা স্টাফ আছে তারা এগুলো বাস্তবায়ন করতেছে। জঙ্গল সাফ করি আমরা রাস্তার, আমার এক রাস্তাতে ডাইকে এনে এটি ওই যে বাগানে ময়লা সাফ করেছে। এ নিয়ে হতবাক উপজেলাবাসী। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন তারা। কোনো অফিসিয়াল নিয়ম কানুনে তোয়াক্কা করা হয় নাই, কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই। 60 লক্ষ টাকা প্রকল্প মেয়াদ শেষ হয়ে গেছে বলে উত্তোলন করা হয়, কিন্তু সেটার কোনো দৃশ্যমান আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন দেখছি না। শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউনো। দাবি করলেন স্বচ্ছতার সাথেই কাজ করেছেন তিনি। অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি, কারণ সরকার আমাকে একটা পারপাসে 60 লাখ টাকা দিয়েছে। সেই 60 লাখ টাকার কাজ আমার চলছে, 85% আমার কাজ শেষ এবং হচ্ছে 100% কাজ আমি ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যে শেষ করব। 11 টাওয়ারে নিয়ে আসছে, তখন সময়ই নেই ওই কাজ করার। তখন অনেক সময় এলাকার স্বার্থে টাকাটা তুলে রাখা করে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক। বিষয়টিতে যদি কোনো অনিয়ম পাওয়া যায় এর সাথে সংশ্লিষ্টদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরেগুলারিটিস হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে কোনো প্রকল্প করতে গেলে আপনার সাইনবোর্ড দিতে হয়, এবং এখানে আরেকটা বিষয় আছে যে আপনারা যখনই কেউ এই প্রকল্পের তথ্য চাইবে সেই তথ্যগুলো তো দিতে হবে। তদন্তের পরেই সব জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা সহ 3 জন আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত উপজেলার জগন্নাথপুর গ্রামে অভিযান চালানো হয়। আটক করা হয় 3 জনকে। তারা হলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিমের ছেলে জারিফ হাসান, পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী ও একই ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম। পরে তাদের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। জব্দ হয় 2টি বিদেশি পিস্তল, 9টি ককটেল সহ দেশীয় অস্ত্র। পাওয়া যায় একটি এয়ারগান ও তার 118 রাউন্ড গুলি।
কর্পোরেট কালচার থেকে বের না হওয়ায় বাংলাদেশের গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। তাদের বিরুদ্ধে সংবাদপত্র যেন সত্য তুলে ধরতে পারে, সেজন্য সরকারকেও সহযোগিতা করতে হবে। বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাবে বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনায় অংশ নেন মাহমুদুর রহমান। সংবাদপত্রে যেন সত্য কথা তুলে ধরতে পারি, আমরা মুক্তভাবে মত প্রকাশ করতে পারি, সংবাদপত্রের স্বাধীনতা যেন সমুন্নত রাখতে পারি। রান্নাঘরেই অসুস্থ হচ্ছে নারী শিশুরা, বাড়ছে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগবালাই। বায়ুদূষণের পাশাপাশি বদ্ধ রান্নাঘরে ক্ষতিকর গ্যাসের প্রভাবকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রতিরোধের উপায় হিসেবে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্থায়ী সমাধানে গবেষণার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত কুমিল্লা থেকে পাঠানো খোকন চৌধুরীর প্রতিবেদনে। কুমিল্লার এই গৃহবধূর মতো রান্নার সময় বিড়ম্বনায় পড়তে হয় অন্য নারীদেরও। বিশেষজ্ঞদের মতে বদ্ধঘরে গ্যাসের চুলা থেকে ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়, যার প্রভাবে অ্যাজমা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয় বেশিরভাগ নারী শিশু। কিচেন তো খুব ছোট্ট, রান্না যখন করি গ্যাস বের হইতে পারে না, এজন্য তো হাঁচি কাশি এবং বাচ্চাদেরও হাঁচি কাশি হয়ে যায়। প্রায় 40 বছর বয়সী ফেরদৌসী বেগম বুড়িচংয়ের কংসনগর থেকে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন। একই অবস্থা চান্দিনার রাজিয়া বেগমেরও। রাঁধতে গেলে কষ্ট, গাওড়া দোপর দোপর করে মন না, ভাতের মার গালতে পারি না। কথাবার্তা কইলাম, জিয়ারের লোকের ইতার কইলাম, শ্বাসকষ্ট উদু দিয়াল, খুশখুচা কাশুটাই শ্বাসকষ্ট উদু দিয়াল। এ বিষয়ে 2023 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সহ বেশ কটি গবেষণাতে উঠে এসেছে গ্যাসের চুলায় রান্নার এই ক্ষতিকর প্রভাবগুলো। এছাড়া WHOর প্রতিবেদনেও উঠে আসে 12.27% শিশুর অ্যাজমার কারণ বাসায় ব্যবহৃত গ্যাসের চুলা। দেশের জেলা পর্যায়ে এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আলাদা পরিসংখ্যান থাকে না। তবে কুমিল্লার বক্ষবিধি ক্লিনিকের গত 6 বছরের হিসেবে দেখা যায় দিন দিন অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগী বেড়েই চলেছে, যার বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া কুমিল্লা মেডিকেলেও গেল 3 বছরে অ্যাজমা ও সিওপিডিতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও 30,000-এর বেশি। এই সমস্যা ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। গেল বছরের মার্চে পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিক্স 2023 প্রতিবেদন থেকে জানা যায়, দেশে যে 10টি রোগে বেশি মানুষ মারা গেছেন তার মধ্যে তৃতীয় হলো শ্বাসতন্ত্রের রোগ এবং পঞ্চম হলো অ্যাজমা। দেশে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে গবেষণায় উঠে আসে আরও উদ্বেগজনক তথ্য। ওই প্রতিবেদনেই দেখা যায় আলোচিত বছরে প্রতি 1000 মানুষের মধ্যে 0.57 জন মারা গেছেন শ্বাসতন্ত্রের রোগে এবং 0.27 রোগী প্রাণ হারান অ্যাজমায়। 2023 সালে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউটে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 1,46,469 জন, মারা গেছে 1,046 জন। বিপুল জনসংখ্যার কুমিল্লা শহরে বিল্ডিং কোড না মেনেই তৈরি হচ্ছে বহুতল ভবন। সুরক্ষা ব্যবস্থা না রেখেই ছোট্ট কোঠায় তৈরি হচ্ছে রান্নাঘর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গ্যাসের প্রভাবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা এখন হুমকির মুখে। যতটুকু পারা যায় রান্নাঘরের ভেন্টিলেশনটা যেন গ্যাসটা রান্না করার সময় বা রান্না করার পরেও যেন সহসা এটা ঘর থেকে বের হয়ে আবহাওয়াতে চলে যায়। এটা থেকে বাঁচতে হলে প্রথমত আমাদের মা এবং যারা ঘরে কাজ করবেন তাদেরকে মাস্ক পরতে হবে। প্রতিদিন যে রোগীগুলো দেখি তার 60 to 70% রোগী আসলে অ্যাজমা বা অ্যাজমা লাইক ফিচার্স নিয়ে আসে এবং এর মধ্যে নারী এবং শিশু রোগীরা প্রধান। গ্যাসের ক্ষতিকর প্রভাব এড়াতে বিল্ডিং কোড মেনে রান্নাঘর নির্মাণের তাগিদ পরিবেশবিদদের। হাউসহোল্ড যে বয়স্করা থাকেন তারা দেখা যায় যে আগে থেকেই ভুগতেছেন, দেখা যায় যে এইটা আরও এক্সাজারবেশন নিয়ে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো
প্রপার স্পেসিংয়ে করতে হয়। বিষয়টি অজানা নয় বাকরাবাদ গ্যাস সংশ্লিষ্টদেরও। ক্ষতিকর দিক এড়াতে জাতিসংঘের পক্ষ থেকে আউটডোর লিকেজ বন্ধের কাজ করা হলেও ইনডোর রয়েছে ঝুঁকিতে। সাবেক কর্মকর্তার দাবি, সময় এসেছে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের চুলার মান নিয়ন্ত্রণেরও। 2 মুখ বিশিষ্ট বার্নার 21 সিএফটি, 1 মুখ বিশিষ্ট বার্নার 12 সিএফটি, এগুলি তো মেজারমেন্ট নাই, এগুলি একটা স্ট্যান্ডার্ডাইজ হওয়া দরকার। ইন্টারনাল পাইপলাইন বলি, এখানে যদি কোনো সমস্যা হয় এটা আমরা কিন্তু সবসময় কাস্টমারদেরকে রেগুলার এসএমএস বা চিঠি দিয়ে জানাই যে আপনার ইন্টারনাল পাইপলাইনে লিকেজ আছে। মানুষের শ্বাসকষ্টজনিত রোগবালাই ও অ্যাজমা সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে ঘরে থাকা গ্যাসের চুলার লিকেজ বন্ধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় যথাযথ গবেষণা ভিত্তিক উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহল সহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ভোলার চরফ্যাশন উপজেলায় ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে আলামিন নামে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন একজন। সকালে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের 2 নং ওয়ার্ডে জলিল মাঝি বাড়ির সামনে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, আলামিন ও তার ভাই ফিরোজ সহ কয়েকজন মেশিনে ধান সিদ্ধ করছিলেন। হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় আলামিনের। দগ্ধ অবস্থায় ফিরোজকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। মাহারা সন্তানরা ফিরে পেয়েছে বাবাকে, আর বাবা সন্তানদের আনন্দে ভাসছে গোপালগঞ্জে দিনমজুর জামাল মিয়ার পরিবার। স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় গ্রেফতারের 7 দিন পর গতকাল কারামুক্ত হন তিনি। আদালতের নির্দেশে যমজ নবজাতক সহ 4 সন্তানের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। মাহারা যমজ 2 নবজাতক সহ 4 শিশু। বাবা ছিলেন জেলে, অবশেষে বাবা বাড়িতে ফিরেছেন। কেটে গেছে উদ্বেগ আর আতঙ্ক, স্বস্তি ফিরেছে পরিবারটিতে। 1 সপ্তাহ পর আমার আব্বু আমাদের কাছে ফিরে এসেছে, আমার অনেক ভালো লাগতেছে। বৃহস্পতিবার দুপুরে জামিন, এরপর বিকেলে কারামুক্ত হন জামাল। 7 দিন পর সন্তানদের কাছে ফিরতে পেরে আবেগে আপ্লুত তিনি। 1 সপ্তাহ কারাবন্দী ছিলাম, গতকাল গোপালগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে আসার পরে আমার ছেলে সহ 3 কন্যা সন্তানকে পেয়ে আমি খুবই আনন্দিত। জামালের মুক্তির খবরে খুশি স্থানীয়রাও। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সবার। আমরা তার মুক্তি পেয়ে অনেক খুশি হয়েছি, তার ছেলে মেয়ে তারা ফিরে পাইছে। মামলা থেকে আসলে মুক্তি পেলে আরো ভালো হয়। জামাল তো কোনো কাজবাজ বর্তমান করতেছে না, তখন সরকার যেন একটু খেয়াল রাখে। আদালতের নির্দেশনা অনুযায়ী 4 সন্তানের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। শিশু খাদ্য, কাপড় সহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। আজকে আমরা প্রাথমিকভাবে সাজ্জাদ এবং তার পরিবারকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে 10,000 টাকার একটি আর্থিক চেক এবং সেই সাথে বেবি সামগ্রী আমরা দিয়ে যাচ্ছি। গত 8 নভেম্বর স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী হত্যা মামলায় জামাল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এতে অথৈ সাগরে পড়ে পরিবারটি। এ নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 3 মাসেরও বেশি সময় বন্ধের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুরের সাফারি পার্ক। সকাল থেকে পার্কে আসতে শুরু করেছেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। মূল ফটক ও টিকিট কাউন্টারে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট সরকার পতনের পর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় বেশ কিছু পশু পাখিও লুট করা হয়। এরপর থেকেই বন্ধ ছিল পার্কটি। কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তদের হামলায় প্রায় 2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়। এটির ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগ পর্যন্ত বন বিভাগ সাফারি পার্কের ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। আগের বঙ্গবন্ধু সাফারি পার্ক নাম পরিবর্তন করে এখন থেকে সাফারি পার্ক গাজীপুর নামে কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। অনেকদিন পর খোলার পর বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। বিগত 3 মাস পর সাফারি পার্ক খুলছে। সকাল 6টা বাজে আসছি টিকিটের জন্য এবং দাঁড়িয়ে লাইন ধরে টিকিট নিয়েছি। অনেক ভালো লাগতেছে। দীর্ঘ অনেক দিন পরে সাফারি পার্ক খুলছে, এই জন্য সাফারি পার্ক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। ন্যায্য মূল্যে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে কৃষকের বাজার। সকালে শহরের কালীবাড়ি বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে শুক্র ও শনিবার চলবে এই বাজার। জেলা প্রশাসক জানায়, স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য উৎসাহিত করা হচ্ছে।
কোনো ধরনের ব্যয় ছাড়াই ভোক্তাদের কাছে নিজেদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন চাষিরা। সেই সাথে ক্রেতারাও ভেজালমুক্ত ও টাটকা পণ্য সুলভ মূল্যে কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন। পলিথিন মুক্ত কৃষকের বাজারের নিরাপত্তায় নিয়মিত মনিটরিং করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের 17 বছর আজ নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিনটি। সিডরে নিহতদের স্মরণে বরগুনা সদরে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভার আয়োজন করা হয়। পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। এছাড়া ঝালকাঠি সহ উপকূলীয় বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 2007 সালের এই দিনে সিডর তাণ্ডব চালায়। এতে লণ্ডভণ্ড হয় জনপদ, প্রাণ হারায় বহু মানুষ, আহত হয় অনেকেই। উপকূলে টেকসই মাঠের দাবি এখনও উপেক্ষিত রয়েছে। এরপর এক বেরিবাদ ভেঙে যাচ্ছে, এগুলো সাইড বেরি হিসেবেই আমরা দেখে আসছি, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। রাত্রে হইলে ঘুমাইতে পারতেছি না, দিন হলে থাকতে পারতেছি না, কই যাবো? আমরা নদীর পাড়ের মধ্যে আছি। সব ভাঙ্গিয়া নিয়ে গেছে পানিতে, এরপর আইলাম এই পাশে, এই পাশের দোকানটাও ভাঙ্গে চুরি 2-3 বানাইছে। পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলা। এরই মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পুণ্যার্থী। গোটা সৈকত সরব হয়ে ওঠে ভক্ত অনুরাগীদের পূজা আরাধনায়। সন্ধ্যায় রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গল ঘট স্থাপন, আরতি ও প্রসাদ বিতরণ করা হবে। এরপর সারা রাত চলবে গীতা পাঠ ও মহানাম কীর্তন। আগামীকাল ভোররাতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। সৈকতে পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়মনসিংহের এক গ্রামে একটি বাড়ি, যেখানে বসবাস মাত্র 2 জন মানুষের। ঘটনাটি এ সময় সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। তবে সরেজমিনে দেখা যায় বাড়িটি একরকমের পরিত্যক্ত। বহুদিন হয় সেখানে থাকেন না কেউ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। একদম ছবির মতন সুন্দর এক গ্রাম। নাগরিক ব্যস্ততা ভুলে এমন সবুজে খানিক শ্বাস নিলে যে কারোরই জুড়াবে প্রাণ। এই গ্রামের নাম উমানাথপুর। ময়মনসিংহ শহর থেকে দূরত্ব 35 কিলোমিটার। একটি বিশেষ কারণে গ্রামটি এখন আলোচনায়। এই গ্রামে বসবাস মাত্র একটি পরিবারের মানুষ, কেবল 2 জন। এই যে পরিত্যক্ত চুলা আর পেছনের যে ঘরটি, এই দুটি জিনিস দেখে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই বাড়িতে বহুদিন ধরেই আর কেউ থাকেন না। তবে বাড়ির মালিক যে বাড়িটিকে ভীষণ রকম ভালোবাসেন, তার প্রমাণ হচ্ছে এই পরিচ্ছন্ন আঙ্গিনা। ঈশ্বরগঞ্জের উমানাথপুরের এই বাড়িতে গিয়ে দেখা গেল গেট তালাবদ্ধ। ফোন করে বাড়ির মালিক সিরাজুল ইসলামকে আসার অনুরোধ করা হলে তিনি এলেন ঘণ্টাখানেক বাদে। ঘুরে দেখালেন বাড়ির আঙিনা, জানালেন 6 দশক আগে বাড়িটি তৈরি করেছিলেন তার বাবা। তবে এখন আর থাকা হয় না কারো। আমি তালাটা মারি আর সিকিউরিটি লাইটটা বিকালে দিই, যে ছেলেটার কবরটা আলোকিত থাকবে এনে দিয়ে তালা তোলা মারিয়া ওই যে আমার ছোটো ভাই, আমার ভাইয়ের বাড়িতে যাই, বাড়ি থেকে যাইয়া ওখানে খাওয়া দাওয়া করি, ওখানে রাত্রি যাপন করি। পরে আবার সকালবেলা আবার এই যে ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে সকালবেলা আপনার এখানে বাড়িতে আসি। মূলত জমির মৌজার অবস্থানগত কারণে এই গ্রামে একটি বাড়ি। প্রতিবেশীদের গ্রামের নাম ভিন্ন। 8 একরের মৌজায় বাকি সব ফসলি জমি। এটা ব্রিটিশ পিরিয়ডে আপনার যখন ব্রিটিশের জরিপ হয়, তখন আপনার উমানাথ চৌধুরী নামে একজন প্রভাবশালী এবং উচ্চশিক্ষিত ব্রিটিশ পিরিয়ডে উনি ছিলেন। ওনাদের তালুকদারি ছিল। তখন যখন এটা জরিপ হয়, তখন ওই উমানাথ চৌধুরী মহাশয়ের নাম অনুসারে ওই এই যে 10 একর জমি নিয়ে আপনার এই উমানাথ চৌধুরীর নামে আপনার এই গ্রামের নামকরণ হয় উমানাথপুর। গ্রামের ভেতরের রাস্তাটির সংস্কার হলে পুরনো এই বাড়িতে আবারও বসবাস শুরুর পরিকল্পনা রয়েছে সিরাজুল ইসলামের। রাস্তা নাই বিদায় মানে বাড়িঘর হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এখনকার মতো এই ছিল সংবাদ সারা দেশে।